আমাকে মনে হয় তুমি চিনোই না এখন পর্যন্ত। তুমি যে ক্রিমিনালি বুদ্ধিটা চালাইতেছো, যে চালটা চালাইতেছো, ওগুলো রিফাত জানে। তুমি যে 50 জন ফিট করছো, আমি ইচ্ছা করলে 200 জন ফিট করতে পারি, বুঝছো? তুমি যে লেভেলের খেলোয়াড়, পাক্কা খেলোয়াড়, ও লেভেলের খেলা কিন্তু আমি খেলতে পারি, বুঝো না? আমি যদি শুরু করি তাহলে কিন্তু আন্দার হয়ে যাবে সবকিছু। 500 ঘন্টার ফিজিক্স ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ফিজিক্স ক্লাসে আমরা কেমিস্ট্রির একটা প্রবলেম সলভ করি। ভালো করে দেখো, নিচের কোনটি দ্বারা মোল সংখ্যা বোঝায়। কি বলছে ভাইয়া? এখানে কি বলছে? মোল সংখ্যা বলছে। মোল সংখ্যা, এইটা কিন্তু একটু ডিফারেন্স আছে, এটা একটু ডিফারেন্স আছে। দেখো, মোল সংখ্যা যখন বলবে নিচের কোনটি দ্বারা মোল সংখ্যা বোঝাচ্ছে। এখন দেখো, আমরা যদিও ফিজিক্সের ক্লাসে আছি, কিন্তু প্রশ্নটা কিসের? কেমিস্ট্রির প্রশ্ন। তো আমাদেরকে কিন্তু এই জন্য কেমিস্ট্রি একটু সাহায্য নিতে হবে। এখন কেমিস্ট্রিতে আমরা যদি একটু চিন্তা করি, একটু চিন্তা করো, দেখো ভাইয়া, এই মোল সংখ্যাটা কত নাম্বারে আছে? 117 নাম্বার কোশ্চেনে আছে, ঠিক আছে? যদিও তোমাদের ফিজিক্সে বা কেমিস্ট্রিতে 25টা কোশ্চেনে আসবে, বাট 117 এটাই নিয়ে, কারণ এটা একটু ডিফারেন্স আছে। 117 নাম্বার মৌলটা কি বলতো? কেমিস্ট্রিতে 117 নম্বর মৌলটা হচ্ছে টিএস। এখন তোমরা কিন্তু আমাকে প্রশ্ন করতেই পারো যে ভাইয়া টিএস মানে কি? বিশ্বাস করো, এটা না আমি জানি, না আমার বাবা জানে, না আমার বাবার বাবা জানে। এই টিএস মানেটা তোমাকে বুঝতে হবে, যেটা কেমিস্ট্রি বইতে নেই, যেটা তোমাকে একটু বুঝতে হবে, কারণ এটা একটু ডিফারেন্স, তো এটা তোমাকে একটু বুঝতে হবে। টিএস মানে হচ্ছে কি? তীব্র সিঙ্গেল। টিএস মানে কি? তীব্র সিঙ্গেল। এখন তোমরা কি বলতে পারবা এই তীব্র সিঙ্গেলকে? তীব্র সিঙ্গেল হচ্ছে তোমাদের দেবাশিস দাদা। এখন দেখো, এই দেবাশিস দাদার সাথে কি কোনোভাবে মোল সংখ্যার কোনো সম্পর্ক আছে? না। কিন্তু দেবাশিস দাদা কি বলবে বলেন তো? দেবাশিস দাদা বলবে কি, এই দেবাশিস, তোর লাস্টের নামটা কি? ওই লাস্টের নামটাকে সে হাতিয়ে নেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? দেবাশিস হালদার কঙ্কন, তো কঙ্কন নামটাকে সে হাতিয়ে নেওয়ার চেষ্টা করবে। তো তাহলে আমরা এই কঙ্কন নামটা যখন লিখে ফেলবো, দেখো KNKON, তো দেখো এই যে দেবাশিসও যে কথা, কঙ্কনও কিন্তু একই কথা, মানে ওই যে ওই তীব্র সিঙ্গেল, দুজনে কিন্তু তীব্র সিঙ্গেল আসলে, কারণ দুজনেই মানুষ এক। এই যে কঙ্কন, এখানে খেলাটা ভাইয়া, এখানে খেলাটা, এই লাস্টে দেখো এনটা একটু খেয়াল করো, এন মিলে যাচ্ছে। এই এন মানেই হচ্ছে মূলত মোল সংখ্যা। এই যে দেখো ভাইয়া, এটাই হবে। কি ক্লিয়ার? ক্লিয়ার ভাইয়া? এইটা কিন্তু একটু ডিফারেন্স আছে, এটা তোমাকে এইভাবে একটু মনে রাখতে হবে। এটা তোমরা মনে রাখো, এটা আমি পরের অধ্যায়ে গিয়ে তোমাদেরকে বুঝাবো। তো এসএসসি 27 ব্যাচ, 28 ব্যাচ, যাদের এখন এই ধরনের অবস্থা, এইভাবে হচ্ছে তোমরা বুঝাবুঝি করতেছো, তারা একটু এই ধরনের অবস্থা থেকে একটু দূরে আসো, এই জিনিসগুলা থেকে একটু সরে আসো। সরে এসে ভালো ভালো যে কন্টেন্টগুলো আছে সেই কন্টেন্টগুলো দেখা ট্রাই করো। আমি যেহেতু সমীকরণ একাডেমির একজন টিচার, তো সেহেতু সমীকরণ একাডেমির তরফ থেকে একটা কোর্স তোমাদের জন্য লঞ্চ করা হয়েছে, সেটার কথা একটু বলতে চাই। এসএসসি 27 ব্যাচের জন্য ফাইনাল কামব্যাক প্রোগ্রাম ফর এসএসসি 27 আর কি, ঠিক আছে? FCPS 27, যেটা তুমি পাবা মাত্র 2000 টাকা। এটা মনে হয় বাংলাদেশের সব থেকে কম রেঞ্জের একটা 6 মাসের 6 সাবজেক্টের প্রোগ্রাম, ঠিক আছে? পুরো ডিটেলস তোমাকে কমেন্ট বক্সে দেওয়া হবে। অন্যান্য আরো প্ল্যাটফর্ম আছে, সেখানে 5000, 8000, 10000, 12000 টাকার কোর্স আছে, তুমি সেগুলোও দেখতে পারো। আবার আমাদের 2000 টাকার এই প্যাকেজটা, সেটাও তোমরা দেখতে পারো। আর এখানে অনেকের প্রশ্ন থাকে, 2000 টাকা কি প্রতি মাসে, বা কোনো 2000-এর পরে কোনো ফিস আছে কিনা? কোনো ফিস নেই। 6টা সাবজেক্ট, 6 মাস, 2000 টাকা, শেষ। এখানেই কথা শেষ। 2000 1 না, 2 না, 3 না, কোনো কথা না, ঠিক আছে? ভালো থেকো, সুস্থ থেকো। আর এই ধরনের জায়গাগুলো থেকে, এডুকেশন সেক্টরের এই যে জায়গাগুলো, এই যে বিতর্কিত জায়গা, এই জায়গাগুলো থেকে একটু বের হয়ে আসো, ফোকাসটা ধরে রাখো, ঠিক আছে? ভালো থেকো, সুস্থ থেকো। দাদার জন্য অনেক দোয়া রেখো। তোমাদের সকলের জন্য অনেক অনেক দোয়া থাকলো, যারা মহান সৃষ্টিকর্তা তোমাদেরকে একটা খুব সুন্দর এডটেক প্ল্যাটফর্ম, এডটেক একটা জগৎ তোমাদেরকে উপহার দেয়। দোয়া রেখো, তোমাদের জন্য দোয়া থাকলো। উইশিং আ ভেরি 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 গুড লাক। তো দেখো ভাইয়া, এখন আমরা আলোচনা করব, দেখো এখন আমরা 3429 নাম্বার যে প্রশ্নটা, এটা আলোচনা করব। আজকের এই 3400 প্রশ্নের মধ্যে তুমি কিন্তু 25টা প্রশ্ন মাস্ট কমন পাবা পরীক্ষায়। এখান থেকে 25 তুমি পাবাই, তুমি লিখে নাও। এই যে একটা অধ্যায় থেকে মাত্র আমরা 3400 কোয়েশ্চেন প্র্যাকটিস করছি, এখান থেকে তুমি কিন্তু 25টা প্রশ্ন পাবা, এটা লিখে নাও। এবং লিখে নেওয়ার পরে যখন কমন আসবে, তখন কিন্তু এই ভিডিও দিয়ে তোমরা ওই যে অনেক সিগমা ভিডিও বানাই ইউটিউবে ছাড়বা। তাহলে দেখো, আসো এই প্রশ্নটা আমরা একটু দেখি। প্রশ্নটা দেখো, নিউক্লিয়াসে নিচের কোনটি থাকে? ভাইয়া তুমি চিন্তা করো, ভাইয়া এটা তুমি পারবা, এটা অনেক সহজ, তুমি এটা পারবা 100%। তাহলে প্রশ্নটা কি? নিউক্লিয়াসে নিচের কোনটি থাকে? নিউক্লিয়াসে নিচের কোনটি থাকবে? তাহলে ভাইয়া উত্তর কি হবে বলো? উত্তর হবে প্রোটন। উত্তর হবে কি? নিউক্লিয়াসে নিচের কোনটি থাকে? উত্তর হবে কি? প্রোটন। এটা মুখস্থ করে নাও, এটা কিন্তু পরীক্ষায় থাকবেই। তাহলে আমরা মুখস্থ করে নিলাম, নিউক্লিয়াসে কি থাকে? প্রোটন থাকে। বাকি অপশনগুলো আমরা একটু দেখি অ্যানালাইসিস করে।
ইলেকট্রন, নিউট্রন, ক্রোমোজোম। দেখো ভাইয়া, আমরা যে 3429 নম্বর প্রশ্নটা পড়ছিলাম, নিউক্লিয়াসে নিচের কোনটি থাকে, তাহলে উত্তর কি হবে বলো তো? উত্তর কিন্তু প্রোটন হবে না। কি কারণে হবে না বলো তো? তুমি কিন্তু জানো না যে এটা বায়োলজির নিউক্লিয়াস নাকি কেমিস্ট্রির নিউক্লিয়াস। এইটার উত্তর কিন্তু হবে ক্রোমোজোম। জিনিসটা দেখো, তাহলে উত্তর কি হবে? ক্রোমোজোম হবে। কেন? কারণ আমরা জানি নিউক্লিয়াসের মধ্যে কি থাকে বলো তো? এই যে মুখস্থ করার কিছু নাই, তুমি যদি বুঝে বুঝে মনে রাখো তাহলে তোমার জন্য মনে রাখা কিন্তু খুব সহজ। তুমি একদম টেকনিক্যালি মনে রাখতে পারবা। তুমি কেমিস্ট্রিতে কি পড়ছো ভাইয়া? নিউক্লিয়াস। তাহলে নিউক্লিয়াসের কেন্দ্রের মধ্যে কি থাকে বলো? নিউক্লিয়াস। নিউক্লিয়াসে কি থাকে? প্রোটন আর নিউট্রন। তাহলে প্রোটন আর নিউট্রন একদম নিউক্লিয়াসে আছে। বাইরের দিকে কারা আছে বলো? বাইরের দিকে কারা আছে? ইলেকট্রন গুলো আছে, তাই না? কিন্তু তুমি পড়ছো যে ইলেকট্রন গুলো কিভাবে থাকে? জোড়ায় জোড়ায় থাকে। তাহলে ইলেকট্রন গুলো কিভাবে থাকে? জোড়ায় জোড়ায় থাকে। হ্যাঁ, তাহলে জোড়া বা জোর। এখন এই জোরটা যেহেতু একটার পর একটা থাকে, তাহলে একে আমরা কি বলবো? ক্রোমোজোর। তাহলে তুমি ইলেকট্রন গুলো কিভাবে থাকে যদি আর একটু ভালো করে লিখো তাহলে কি লিখবা ভাই? এটা ক্রোমোজোর আকারে থাকে, ক্রোমোজোর। এখন উত্তরটা তুমি কিভাবে এই প্রশ্ন থেকে বের করবা? দেখো, ক্রোমোজোর। তাহলে এইখানে তুমি দেখো প্রশ্নের নাম্বারটার দিকে তাকাইতে হবে। দেখো, এটা হলো 3429 নাম্বার প্রশ্ন। তাহলে 29 নাম্বার বাংলার যে বর্ণমালা, অর্থাৎ 29তম বর্ণমালা, তার নাম কি বলতো? ম। তাহলে বাংলার 29তম বর্ণমালাটা হলো ম। তাহলে এই ক্ষেত্রে তোমার ক্রোমোজোর, অর্থাৎ এই যে লাস্টের যে অক্ষর, এইটা বাদ যাবে। তাহলে এইখানে গিয়ে যেহেতু এটা 3429 নাম্বার প্রশ্ন আর 29 নাম্বার বর্ণমালা ব্যঞ্জন বর্ণ হলো ম, তাহলে এখানে কি হবে বলতো? ক্রোমোজোম হয়ে যাবে। তাহলে উত্তর কি হবে বলো? ক্রোমোজোম। আশা করি সবাই পারছো। তাহলে এইটার উত্তর হবে ক্রোমোজোম। তুমি এইভাবে মোটামুটি যদি চিন্তা করে করে শিখো, ভালোভাবে পরিশ্রম করো, আমার ক্লাসগুলো নিয়মিত করো, আমি ইনশাল্লাহ 100% গ্যারান্টি দিচ্ছি তুমি ইন্টার পরীক্ষা, এসএসসি পরীক্ষা সবগুলোতেই কনফিডেন্সের সাথে ফেল করবা ইনশাআল্লাহ। सारी उम्र मैं जो कर जा बढ़िया रहा तेरे पीछे ये जिंदगी सर्कस हो गई। 26 ঘন্টার ওয়ান শট ক্লাসটা কিভাবে 3 ঘন্টায় করা যায় এটা নিয়ে কিন্তু আমার 6 ঘন্টার আরেকটা ভিডিও আছে। আমরা এখন আরেকটা প্রশ্ন জানবো। দেখো, এই প্রশ্নটা হলো 3430 নম্বর প্রশ্ন। রক্তের রং লাল হয় কি থাকার কারণে? ভাই, কে বলছে বায়োলজি মুখস্থ করতে হয়? তুমি বায়োলজি মুখস্থ করবা না, তুমি বুঝে বুঝে কিন্তু মনে রাখতে পারবা। তাহলে 3430 নম্বর প্রশ্ন কি? রক্তের রং লাল হয় কি থাকার কারণে? একটু অপশনগুলো পড়ো। কি থাকে এর মধ্যে? আয়রন থাকতে পারে, অথবা রক্তের মধ্যে কেউ যদি লাল পানি খায়, তোমরা জানো দুষ্ট পানি, লাল পানি, এটা খাইলেও তার রক্তের রং লাল হয়ে যাইতে পারে। অথবা কেউ কি করছে? একজন ব্যক্তিকে শুটিয়ে লাল করে দিছে, এই শুটিয়ে লাল করে দেওয়ার কারণেও রক্ত কি হয়ে যাইতে পারে? লাল হয়ে যাইতে পারে। আর একটা হচ্ছে ঘ, কোনোটি নয়। তাহলে উত্তর কোনটা হবে? একটু চিন্তা করো তো। তুমি কিন্তু এখানে ভাই চিন্তা করে উত্তর দিতে পারো, মুখস্থ করার কিছু নাই। কারণ তুমি জানো রক্তের মধ্যে কি থাকে? আয়রন থাকে। তুমি দেখো তো, আয়রন মানে লোহা। তুমি তোমার বাড়ির আশেপাশে দেখছো কোনো লোহা যদি অনেক দিন ধরে মাটিতে পড়ে থাকে, তাহলে সেখানে কি ধরে? মরিচা ধরে, মরিচা। এই মরিচা পড়ার পরে মরিচার যে রং, এটা কি হয় বলো তো? লাল হয়। তাহলে আমাদের রক্তে কি আছে বলো তো? আমাদের রক্তে প্রচুর পরিমাণ আয়রন আছে। এই আয়রন যেহেতু রক্তে আছে, আবার রক্তের মধ্যে পানি আছে, তাহলে মনে করো এটা একটা আয়রন বা এটা একটা লোহার খণ্ড যেটা তোমার রক্তের মধ্যে আছে। এখন এই রক্তের মধ্যে থাকা পানি এই লোহার খণ্ডের সাথে কি করবে? বিক্রিয়া করবে। বিক্রিয়া করে কি তৈরি করবে বলো? মরিচা তৈরি করবে, মরিচা। এই মরিচার রং কি নিশ্চয় জানো তোমরা সবাই, মুখস্থ করার কিছু নাই। ভাই, মরিচার রং কেমন হয়? লাল হয়। তাহলে এখান থেকে তুমি কি এখন বুঝতে পারছো ভাই কেন রক্তের রং লাল হয়? তাহলে এইভাবে তোমার বায়োলজিটা কিন্তু ভাই বুঝে বুঝে পড়তে হবে, বুঝছো? আর বুঝে বুঝে যদি পড়ো, আমার ক্লাসটা নিয়মিত করো, তুমি 100% কমন পাবা। আর 26 ঘন্টার যে ওয়ান শট ক্লাসটা আছে সেটা কিন্তু অবশ্যই করবা। হ্যাঁ, এই 26 ঘন্টার ওয়ান শট ক্লাসটা কিভাবে 3 ঘন্টায় করা যায় এটা নিয়ে কিন্তু আমার 6 ঘন্টার আরেকটা ভিডিও আছে। সো ওইটাও তোমরা দেখে নিবা। চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করতে তোমরা ভুলবা না। सारी उम्र मैं जो कर जा बढ़िया रहा तेरे पीछे ये जिंदगी सर्कस हो गई। সুপ্রিয় শিক্ষার্থীরা, 85 ঘন্টার বিশেষ লাইভে 85 ঘন্টার বিশেষ ক্লাসে আজকে আমরা 1332 নম্বর প্রশ্ন সলভ করব। 1332 নম্বর প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি কি প্রশ্ন হচ্ছে, নিচের কোনটি কাজী নজরুল ইসলামের জন্মসাল? নিচের কোনটি কাজী নজরুল ইসলামের জন্মসাল? এই প্রশ্নেই কিন্তু উত্তর কোনটা হবে ক্লু দেয়া আছে, কারণ এখানে লেখা আছে নিচের। তার মানে এই প্রশ্নের উত্তর অবশ্যই এটার নিচে আছে, নিচে আছে। সেটা হতে পারে এই দিকে অথবা এই পাশে। তার মানে এই প্রশ্নের উত্তর নিচে আছে, এটা কিন্তু প্রশ্নে বলে দেওয়া আছে। এখন আমরা দেখি যে নিচে আসলে কিভাবে উত্তর আছে। আচ্ছা,
আমরা জানি যে সাদিক কাইমের বিয়ে হয়েছে 13 তারিখে, মে মাসের 13 তারিখে। মে মাসের 13 তারিখ মানে মে মাস কত নম্বর মাস? 5 নম্বর মাস। তাহলে 13 আর 5 যোগ করলে কত হয়? 13 আর 5 যোগ করলে হয় 18। তার মানে এটা অবশ্যই কাজী নজরুল ইসলামের জন্মসাল শুরুতে 18 থাকতে হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে 18 আছে, এখানে 18 আছে, এখানেও 18 আছে, এখানে 18 আছে। তার মানে চারটার যে কোনো একটা উত্তর হবে। আচ্ছা, এরপরে তাহলে আমরা 18 পাইলাম। এবার আমরা দেখতেছি যে কাজী নজরুল ইসলামের জন্মসাল চাইছে। তাইলে আমরা দেখতে পাচ্ছি লেখকের নাম কি? নজরুল। লেখকের নাম কি? নজরুল মানে এখানে দন্তান্ন দিয়ে লেখা আছে, তার মানে এখানে প্রথমে যে 18 আমরা পাইলাম, পরে যে দুইটা আছে তার মধ্যে অবশ্যই দন্তান্ন দিয়ে লেখা আছে। এরকম একটা নম্বর আমার কিন্তু উত্তর হবে, দন্তান্ন দিয়ে লেখা আছে। এখন আমরা এই ক্লাসটা নিচ্ছি কিসে? আমরা এই ক্লাসটা কিন্তু তোমাদের নিচ্ছি অনলাইনে। তার মানে খেয়াল করতে হবে কোন লাইনে দন্তান্ন দিয়ে বর্ণ লেখা আছে। কোন লাইনে? এই লাইনে দন্তান্ন দিয়ে আসলে নম্বর নাই, এই লাইনে নাই, এই লাইনে আমরা দেখতে পাচ্ছি দন্তান্ন দিয়ে এখানে 9 লেখা আছে। তার মানে কাজী নজরুল ইসলামের জন্মসাল কত তারিখে? 1899 সাল। তিনি কোথায় হবে? একটা পাতার ভিতরে কিন্তু মাথায় রাখবা ক্লোরোফিল টিস্যু থাকে। কি থাকে? ক্লোরোফিল ভাইয়া টিস্যু। এটা আমি তোমাদের সাথে ষষ্ঠ একটা স্মার্ট বোর্ড কিনলাম, কথা বলতে পারলাম সুন্দরভাবে, একটেকের বিজনেসে নেমে গেলাম। এটা যদি হয় মূলনীতি সবার, হ্যাঁ, তাহলে আসলে স্টুডেন্টদের ক্ষতি হয়। আর আমরা যারা সিনিয়র আছি এইসব ব্যাপারে যদি কথা না বলি তাহলে কারা বলবে? এই দায়িত্ববোধ থেকেই আসলে এই কয়েকটা কথা বলা। তো রিসেন্ট তোমরা সবাই জানো যে ভাইরাল হয়েছে একটা টিচার ভুল পড়ানোর কারণে, এবং এমন কিছু জিনিস ভুল পড়াইছে যেগুলো আসলে চোখে লাগার মতো, হ্যাঁ, যেগুলোকে আমরা আসলে বেসিক, জিরো লেভেল এগুলো বলে থাকি। তো ওই ছোট ভাইকে একটাই উপদেশ থাকবে, ওকে পার্সোনালি আসলে চিনি না, কিন্তু তারপরও আমি ওর অনেক সিনিয়র, অনেক দেখলে বাচ্চা মনে হলো আমি ওর বহুত সিনিয়র। তো আমি একটা জিনিসই বলবো, ধরো এই রাতের বেলা যখন ভিডিও রেকর্ড করতে বসি, আমার আল্লাহর রহমতে সব বই মোটামুটি মুখস্থ, 17 বছর ধরে পড়াচ্ছি তো মুখস্থ আছে। কিন্তু তারপরও একটা যদি শর্ট ভিডিও বায়োলজি আমি রেকর্ড করি তাহলে এতগুলো বই আমি আগে পড়ি। বাস্তব কথা, আমি ওই টপিকসটা সবগুলো বই আগে পড়ি, জানলেও সেটা পড়ি, যাতে আমার নিজের অজান্তে কোনো কিছু পড়ানোর সময় ভুল না হয়ে যায়। তারপরও ভুল হয় এবং সেটা আমরা স্বীকার করি যে এটা বলতে ভুল হয়েছে বা এটা ভুল শিখাইছি। তো পড়ানোর সময় অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখা উচিত। হ্যাঁ, আমাদের সব টিচারই আমরা যারা আছি একটু যাতে সঠিকটা আমরা স্টুডেন্টদেরকে দেই, তাদেরকে আমাদের যাতে উদ্দেশ্য এটাই না হয় যে আমি শুধু ভাইরাল হব, আমি টাকা কামাবো, আমার স্টুডেন্টকে ডাইরেক্ট শুধু কমন ফালাবো। এই উদ্দেশ্যটা আসলে স্টুডেন্ট শিক্ষার্থীদের পড়াশোনার মানকে প্রশ্নবিদ্ধ করে এবং ভবিষ্যতের বাচ্চাদের আসলে আগ্রহ নষ্ট করে। তো আশা থাকবে তুমি রিফাত, তুমি অবশ্যই এটা সংশোধন করবা। হ্যাঁ, আমার পক্ষ থেকে তোমার কাছে অনুরোধ থাকলো, হ্যাঁ, তুমি এটা সংশোধন করে আর একটু পড়াশোনা করে যে ইজি জিনিস যেগুলা সেগুলো যাতে কখনোই ভুল না হয় পড়ানোর সময়, এটা একটু খেয়াল রাখবা। ধন্যবাদ সবাইকে। আসল জিনিসটাই নেই, এডুকেশনটাই নাই, আছে খালি ফাতরামি আর লাফালাফি। সবাই যদি এখন সাদা বোর্ড দেওয়া যেত, যে স্মার্ট বোর্ড বাদে সাদা বোর্ড দেওয়া যেত, তাইলে বুঝাইতো যে কে কদ্দূর পড়াইতে পারে। এই যে এখন এর টেক ফেড টেক, কত শব্দ এর সাথে টেক, আহা, আসল জিনিসটাই নেই, এডুকেশনটাই নাই, আছে খালি ফাতরামি আর লাফালাফি। হ্যাঁ, সবাই যদি এখন সাদা বোর্ড দেওয়া যেত, যে স্মার্ট বোর্ড বাদে সাদা বোর্ড দেওয়া যেত, তাইলে বুঝাইতো যে কে কদ্দূর পড়াইতে পারে, কার ভিতরে কতটুকু বোঝা যায়। তোমরা স্টুডেন্টরা ধৈর্যশীল হও, সহনশীল হও। তোমরা যেভাবে লেখাপড়া করো এটা আসলে লেখাপড়ার নাম না। লেখাপড়া করতে হয় আরেকটু বুঝে শুনে, যে আমি একটা জিনিস পড়তেছি, এটা কেন, এটা এইরকম কেন, প্রশ্ন করতে পারতে হবে। একটা স্টুডেন্টের মুক্ত চিন্তা করতে পারতে হবে। আর এখনকার এমন একটা বিশ্রী সময়ে এসে আমরা দাঁড়াইছি যে কেউ ভাবে না, এখন স্টুডেন্টরা ভাবে না
চিন্তা করে না যে আসলে কেন হইল, শোষণ কেন হইল, আন্তঃপ্রজাতিক অন্তঃপ্রজাতিক কেন হইল, বা একটা স্টুডেন্ট চিন্তা করে না যে আমি রোহিণী উদ্ভিদ পড়লাম বা হচ্ছে আমি নডিউলটা পড়লাম, এটা কেন বা এটা এইরকম কেন, এরকম না কেন, একটু ভাবি তো। এই যে ভাবনা চিন্তার যে জায়গাটা, এটা প্রতিনিয়ত কমতেছে আমাদের। তো এই জন্য স্টুডেন্ট তোমাদেরও বলছি যে তোমরা একটু চিন্তাশীল হও, একটু ধৈর্যশীল হও। বেশি লাফালাফি উড়াউড়ি এগুলো আসলে লেখাপড়ার ক্ষেত্রে মানে বাধা এবং বেদনাদায়ক। সো একটু চিন্তা করতে হবে, আমি একটা সাবজেক্ট পড়তেছি, এটার একটু ইন ডেপথে যাওয়া, আর একটু ভাবা যে এটা আমার লাইফের কোথায় কাজে লাগতেছে, কিভাবে আমি পড়বো, বইয়ে যতটুকু আছে এতটুকু কি আমার জন্য যথেষ্ট, নাকি আমি আরেকটু ভাববো। রাইট, যেহেতু মুক্ত চিন্তা পাঠতে হবে, এই যে মুক্ত চিন্তা, এই মুক্ত চিন্তা করতে পারতে হবে। তোমরা যারা এখনকার সময়ে আসো, এডটেক শব্দটা দিয়ে যতটুকু ফ্যান্সি ওয়ার্ড বোঝানো হয়, আসলে লেখাপড়ার ডেপথ আস্তে আস্তে হালকা হচ্ছে। উপরে ফিটফাট, ভেতরে সদরঘাট, যে একটা টার্মিনোলজি আছে ও ফ্রেজিং আছে, এইটাই অনেক বেশি দেখা যাচ্ছে। সো লং রানে তোমরা যেন ভালো করো, এই জন্য 9-10-এর বেসিকটা স্ট্রং করার কোনো বিকল্প নেই, কোনো বিকল্প, এটা মাথায়। ফিজিক্সের 50 ঘন্টার ওয়ান শট ক্লাসে আজকে চলো 14 নাম্বার প্রবলেমটা আমরা সলভ করি। তো কি বলছে প্রশ্ন দেখো, নিচের কোনটি বলের একক? কি দেখো, নিচের কোনটি বলের একক। এখন কি আছে দেখো, নিচে আমার কি আছে, নিচে অনেক কিছু আছে। এখন নিচে অনেক কিছু থাকলে তো হবে না, ফিজিক্সের নিচে সবসময় থাকে হচ্ছে কেমিস্ট্রি। কি থাকে বলো? কেমিস্ট্রি। এখন কেমিস্ট্রিতে আমরা এই ধরনের 14-15 নাম্বার কোথায় দেখছি বলতো? দেখছি পর্যায় সারণীতে। কোথায় দেখছি বলতো? পর্যায় সারণীতে। এখন পর্যায় সারণীতে 14 নাম্বার মৌল কি আছে বলতে পারবা? সিলিকন আছে। কি আছে? সিলিকন আছে। এখন এখানেও প্রশ্ন হচ্ছে আমার 14 নাম্বার, আর পর্যায় সারণীর মৌলের পারমাণবিক সংখ্যা 14 কোনটা? সিলিকন। তো সিলিকনকে প্রকাশ করা হয় কি দিয়ে বলতে পারবে? SI দিয়ে। আর SI দিয়ে কি হয় জানো? SI দিয়ে হয় সিঙ্গেল। আর সিঙ্গেলকে জানো? সিঙ্গেল হচ্ছে আমি। তাহলে আমার নাম কি বলতে পারবে? আমার নাম হচ্ছে নওফা। তাহলে সব সময় নামের প্রথম অক্ষর কি হয়? বড় হাতের হয়। তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে যেহেতু সিঙ্গেল হলাম আমি, তার মানে আমার নাম নওফা, নওফার প্রথম অক্ষর কি? বড় হাতের N, মানে ক্যাপিটাল লেটারের N। তার মানে আমাদের বলের একক কোনটা হবে? N। ধন্যবাদ। তো চলো আমাদের আজকে 26 ঘন্টার ব্যাকশো ক্লাসটার 67 নাম্বার যে এমসিকিউটা আছে সেটা একটু দেখি। নিচে কি বলছে দেখো দেখো ভাইয়া, ভাইয়া নিচে বলছে নিচের কোনটি ত্বরণের একক? ত্বরণের একক, ত্বরণ একক বলছে কিন্তু, রাইট? ত্বরণের একক, একদম পানি ভাইয়া, ম্যাজিক ম্যাজিক। ত্বরণের একক বলছে, ত্বরণের একক বললেই কি এখানে কিন্তু অপশন দেওয়া আছে। সবার প্রথমে কই তাকাবা তুমি ভাইয়া? সবার প্রথমে যদি তুমি হচ্ছে এমসিকিউ এর অপশনগুলোতে তাকাও তাহলে দেখবে একদম পানি পানি হয়ে গেছে একদম। সাপোজ তুমি হচ্ছে কি অপশনগুলো কি একটু দেখো, এখানে ত্বরণের একক চাইছে ভাইয়া, বুঝছো? বুঝতে হবে কিন্তু, বুঝতে হবে, এগুলো কিন্তু তোমাদের ভাই শিখাইছে আগে, রাইট? 100% কামান। সো ত্বরণের একক, ত্বরণের সাথে কিসের সম্পর্ক আছে? ত্বরণের সাথে এই যে ত্বরণ, ত্বরণের সাথে তোমাদের বেগের সম্পর্ক আছে, বেগ এর সম্পর্ক, আর তো আগেই শিখছো বেগের সম্পর্ক আছে। আবার ত্বরণের বিপরীতটা কি? মন্দন, মানে বিপরীত না, ত্বরণের সাথে ত্বরণের অপর নাম বলা যায় মন্দন, ঠিক আছে? তো মন্দন যদি হয়ে থাকে, মন্দনের প্রথমটা দেখো কি? প্রথমটা হচ্ছে এম। ভাইয়া বুঝতে পারছো? মন্দনের প্রথমটা এম। দেখো দেখো, দেখি তো প্রশ্নটা কোন বোর্ডে আসছে? রাজশাহী বোর্ডে, রাইট? রাজশাহী বোর্ডে আসছে এই প্রশ্নটা। তো পানি একদম, ঠিক আছে? মন্দনের এম। এখানে দেখো কোথায় কোথায় এম আছে, এখানে এম আছে, এখানে এম আছে, এখানে আছে, তিনটা অপশনে এম আছে, কিন্তু কোনটা তোমার হচ্ছে গিয়ে ত্বরণ একক হবে সেটাই দেখতে হবে ভাইয়া, বুঝছো? সাপোজ পানি ভাইয়া, একদম পানি। তোমাদের দেখতে হবে আমরা এসব কোথায় পড়তেছি? আমরা পড়তেছি ফিজিক্সে, ফিজিক্সে এগুলো পড়তেছি। ফিজিক্সের লাস্টে দেখো কি আছে ভাইয়া, এখানে এস আছে, হ্যাঁ ভুললে কিন্তু হবে না, এখানে এস আছে, ফিজিক্সের লাস্টে কিন্তু এস। এখানে কোথায় এস আছে ভাইয়া? এখানেও এস আছে, এখানে কিন্তু এস নাই, তাহলে এটা বাদ। এখানেও কিন্তু এস আছে, এখানেও এস আছে। তো ভাইয়া দেখো, মন দিয়ে দেখো, কিন্তু এটা কিন্তু অনেক কঠিন।
অনেক কঠিন, এগুলো যে তোমরা কেন করতে দেয় এত কঠিন সেটা তো আমি জানি না ভাইয়া। তোমরা একটু মন দিয়ে তাকাও, ঠিক আছে? একটু মন দিয়ে তাকাও, ওকে? ঠিক আছে ভাইয়া। তো এখানে অ্যাচ আছে, এখানে সবগুলোতে অ্যাচ আছে, 3টাতে অ্যাচ আছে, এটা না, এটা আগেই বাদ। এটা কি? এটা হচ্ছে বাদ। তাহলে এখানে দেখো তোমাদের ফিজিক্সে একটা এস এখানে আছে আর একটা এস এখানে আছে, তাহলে 2টা এস আছে। কয়টা এস? 2টা এস। আর এম তো তোমার এখান থেকে নিয়েছোই, তাহলে তোমার এইখানে দেখো কোনটাতে 2টা এস আছে, এই যে এইখানে কয়টা এস? 2টা এস। তাহলে এখানে কয়টা এম? একটা এম। তাহলে এইটাই কি অ্যান্সার? একদম পানি ভাইয়া। হ্যাঁ, বাংলাদেশে কোনো টিচার এভাবে পড়ায় তোমাদের? এটা দেখলেই তুমি ডিরেক্ট ভাবে করবা। এগুলো প্রথমে সবগুলো মাথায় এভাবে হচ্ছে গিয়ে সূত্র মুখস্থ না করেও কিভাবে যে তোমরা হচ্ছে গিয়ে পানি পানি করতে পারো সেটা তো দেখলাই ভাইয়া। 100% কামান, ঠিক আছে? আকাশ ছোঁয়া, আকাশ ছোঁয়া, আকাশ ছোঁয়া। তো তুমি এখানে ছোড়লা, তুমি আমটা আপাতত বাদ দাও, আমটা পরে আমি আলোচনা করতেছি। তো তুমি এখানে ডেল্টা ছোড়লা, এই যে এই যে কলমটা আমি উপরে মারলাম, খেয়াল করো উপরে আমি নিক্ষেপ করছি, উপরে যখন আমি নিক্ষেপ করছি ও কিন্তু ধরো আবার খেয়াল করো, ও কিন্তু ধরো এই পর্যায়ে আইসা আবার নিচে নামতেছে। তার মানে কি আমি যে নিক্ষেপ করলাম এই পর্যায়ে আইসা মানে খাই না আবার নিচে নামতেছে, রাইট? ওই আবার নিচে নামতেছে, ও উপরে তো না পারে না, ও আবার নিচে নামতেছে। তার মানে এখানে কিন্তু থামছে, থামলে বেগ কিন্তু জিরো, থামলে বেগ কিন্তু জিরো। তার মানে এই যে বেগের মান কিন্তু তাহলে জিরো হবে। এই পয়েন্টে আমি কিন্তু বলতে পারি হাফ অফ এম ভি স্কয়ার ইনটু 0 স্কয়ার 0 দ্বারা গুণ করলে রেজাল্ট কিন্তু জিরো। তার মানে বল যখন আমি উপরের দিকে নিক্ষেপ করব তখন কিন্তু গতিশক্তির মান হবে জিরো, গতিশক্তি কাজ করবে না। ওকে, তুমি যদি কোনো ঢিল ছোড়ো যখন উপরে উঠবে তখন কিন্তু গতিশক্তি কাজ করবে না, গতিশক্তির মান হবে জিরো। বললা তাহলে কি কাজ করবে? ও যদি কাজ না করে তাহলে অবশ্যই এই ক্ষেত্রে বিভব শক্তি কাজ করবে। ওকে, কি কাজ করবে ভাইয়া? বিভব শক্তি। ডান। তাহলে কোনো বস্তুকে যখন উপরের দিকে নিক্ষেপ করবা তখন কোন শক্তি কাজ করে? ওর ভিতরে কোন শক্তি থাকে? বিভব শক্তি থাকে। ক্লিয়ার? ক্লিয়ার, গতিশক্তি কিন্তু থাকে না। দিস দ্য পয়েন্ট। কারণ ও একটা পর্যায়ে থামছে, থামলে কিন্তু ওর বেগটা কিন্তু ভাইয়া জিরো। ডাউট ক্লিয়ার? আচ্ছা, তো এই পর্যায়ে ধরো আবার ও কি করবে? আবার নিচে নামবে, কিন্তু যখন ও নিচের দিকে নামতে থাকবে ফর এক্সাম্পল তখন কিন্তু এই ক্ষেত্রে গতিশক্তি কাজ করবে, গতিশক্তি কাজ করবে। তাও আবার মাটিতে স্পর্শ করার আগ পর্যন্ত গতিশক্তি ওর ভিতরে কাজ করবে। ডান? আমার কথা ক্লিয়ার? মাটিতে স্পর্শ করলে তখন তো আর কোনো শক্তি কাজ করবে না। ধরো আমার কাছে এই ধরো এই বস্তুটা এটাই ধরো এই যে ঢিলটা, এই ঢিলটা আছে, এটা ঢিল, এখন এই ঢিলটা আমার হাতে থাকবে, ওকে স্থির, ওর ভিতরে এখন কোনো শক্তি কাজ করতেছে না, গতিশক্তিও না, বিভব শক্তিও না। যখন আমি বস্তুকে উপর দিকে নিক্ষেপ করব, যখন আমি উপরে নিক্ষেপ করছি তখন ওর ভিতরে বিভব শক্তি কাজ করতেছে, যখন নিচে পড়তেছে, এই যে নিচে পড়তেছে তখন ওর ভিতরে গতিশক্তি কাজ করতেছে। এক্ষেত্রে যদি গতিশক্তি কাজ করে এক্ষেত্রে বিভব শক্তি কাজ করবে না। আবার এখানে বিভব শক্তি কাজ করে উপর দিকে ওঠানোর সময় তখন কিন্তু গতিশক্তি কাজ করবে না। দিস ইজ দ্য পয়েন্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট।